আজকে আমার বিয়ে হচ্ছে, কিন্তু আমি বিয়ের জন্য একদমই রাজি ছিলাম না। আমি আমার বাবা মাকে পরিষ্কারভাবে নিষেধ করেছিলাম যে আমি বিয়ে করতে চাই না। আমার বিয়ে না করার পিছনে একটা বড় রহস্য ছিল, আর আমি চাইতাম না আমার এই রহস্যটা সবাই জেনে ফেলুক। আমি মায়ের সামনে কেঁদে কেঁদে মিনতি করলাম, প্লিজ আমাকে বিয়ে দিও না। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলেন না। তারা বলতে লাগলেন, তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে বিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। আমাদের মৃত্যুর পরে তোমার কি হবে এই সব ভেবেই আমাদের ভয় হয়। আর বিয়ের কথা শুনে সকলেরই হৃদয় কাঁপে। কিন্তু বিয়ে এমন একটা বন্ধন যাতে তুমি তোমার স্বামীর সাথে জীবন হাসি খুশিভাবে কাটাতে পারবে, আর আমরাও শান্তিতে দু চোখ বুঝতে পারবো। আমার জেদ দেখে আমার মা আমার সামনে হাত জোড় করে দেয়। আমি আমার মাকে এভাবে কাঁদতে দেখতে পারিনি, তাই বাধ্য হয়ে এই বিয়ের জন্য হ্যাঁ করে দিলাম। আমি নববধূ হয়ে আজকে আমার স্বামীর ঘরে এসেছি। আমার ননদ আমাকে ঘরের মধ্যে বসিয়ে দিল। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। আমি এতটা ভয়ে ছিলাম যে আমার বুক ধুকপুক ধুকপুক করছিল। আমার সারা শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে যত সময় পার হচ্ছিল আমার ভয় ততই বাড়ছিল। কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের মধ্যে এসে পড়বে, আর এটা ভেবেই আমার জান বেরিয়ে যাচ্ছিল যে এরপরে কি হবে। আমি এই সব আকাশ কুসুম ভাবছিলাম। তখনই হঠাৎ দরজা খুলে গেল। সামনে আমার স্বামী বিশাল দাঁড়িয়ে। ওকে দেখে আমার যেন মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে যাবে, কেননা সে আমার দিকে এক নজরে তাকিয়ে রইল। জানি না কি হয়েছিল, সে সেখানেই দাঁড়িয়ে রইল। তারপরে হঠাৎ দরজা জোরে বন্ধ করে বাইরে চলে গেল। যখনই দরজা বন্ধ হলো আমার হৃদয়ে যেন জান ফিরে এলো। কিছু সময় পরেই আমার ঘরের দরজা আবারও খুলল, আর আমার বড় যা মনমরা হয়ে ঘরের মধ্যে ঢুকলো। তার হাতে একটা সাদা রঙের চাদর ছিল। সে বলতে লাগলেন, এটা তো বিয়ের ঝামেলাতে আমি ভুলেই গিয়েছিলাম। বিশাল তো 10 মিনিটের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজনের মাঝে আমাকে অপমান করে দিল। আমার যা আরো বলতে লাগলো, তাড়াতাড়ি করে ওঠো, বিছানার চাদরটা বদলে দেই। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালে তিনি আগের চাদরটা উঠিয়ে রেখে দিলেন, আর বিছানার উপরে সাদা রঙের একটা চাদর বিছিয়ে দিলেন। এটা দেখে তো যেন মনে হলো আমার হৃৎপিণ্ড কেউ চেপে ধরেছে। আমার যা তো আরো বলতে লাগলো, বিয়ের এই ঝামেলার মধ্যে এসব কথা মনে থাকে? এসব বলতে বলতেই 2 মিনিটের মধ্যেই তিনি বিছানার উপরে সাদা রঙের চাদর বিছিয়ে দিলেন, আর বলতে লাগলেন, বিশাল এই ব্যাপারে বড়ই সন্দেহপ্রবণ। বিছানার চাদর দেখে তো পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। রেগে মেগে গজগজ করতে করতে আমার পাশে এসে বলতে লাগলো, বৌদি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাসর রাতে আমার বিছানায় সাদা চাদর বিছিয়ে দেবে। আমি ঘরে গিয়ে দেখে আসলাম যে ঘরের মধ্যে সাদা চাদর নেই। এখন আমি কিভাবে জানবো যে মেয়ে কুমারী না চরিত্রহীন? নিজের বড় ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে আমার সারা শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল। চাদরটা কোনো রকমে পেতে দিয়ে আমার যা ঘর থেকে চলে গেল, আর আমার হৃদয় তো যেন স্তব্ধ হয়ে গেল। আমি বারবার নিজের হাতের আঙ্গুলগুলো মোচড়াতে লাগলাম। বুঝতে পারছি না যে কি করব আর কি না। কিছু সময় পরেই ঘরের দরজা খুলে বিশাল ঘরের ভিতরে এলো, আর আমি ঠিকঠাক হয়ে বসলাম। এইবার ওর মুখে বিরক্তির ভাবটা কিছু কম ছিল। ও আমার কাছে এসে যখন আমার পাশে বসলো, তখন আমি ভয়ের চোটে কাঁপতে লাগলাম। ও ওর হাত দিয়ে আমার মুখটা উপরে উঠালো, আর আমার চোখ নিজে নিজেই নিচের দিকে ঝুঁকে গেল। বিশাল কিছু সময় আমার মুখের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপরে বলল, তুমি তো ভীষণ সুন্দরী। তোমার ব্যাপারে যতটা প্রশংসা বৌদির কাছে শুনেছিলাম সেসব তোমার কাছে কিছুই না। বৌদি তোমার সৌন্দর্যের খুব প্রশংসা করেছিল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যতই প্রশংসা করা হোক না কেন সেটা কমই হবে। তুমি তো প্রশংসার থেকেও অনেক বেশি সুন্দরী। এটা বলেই ও পকেট থেকে মখমলের ডিব্বা বের করলো, যার মধ্যে হয়তো আমার মুখ দেখার কোনো গিফট আছে। আমার হৃদয় এখনো ধুকপুক করছিল। ও একটা চেন বের করে আমার গলায় পরাতে লাগলো। চেনটা পরানোর সময় ওর হাত আমার গলার উপরে দুষ্টুমি করছিল। তখন আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছিল। ওর চোখের আকাঙ্ক্ষা বাড়তে লাগলো, আর ওর চোখের আকাঙ্ক্ষা দেখে আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে ও আমার সঙ্গে মিশে যেতে লাগলো, কিন্তু আমি একদম হট করে পিছনে সরে গেলাম। আমার এই ব্যবহারে ও হাসতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে হয়ে গেছে আমাদের দুজনের,
আর স্বামী স্ত্রী সম্পর্ক এরকমই হয়, আমাদের দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। এটা বলতে বলতে ও আমার হাত ধরলো, যেটা পুরো ঠান্ডা হয়েছিল। হয়তো ধীরে ধীরে ও আমার কাছে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি পুরোপুরি নিজেকে সামলে রেখেছিলাম। বিশাল আবার আমাকে বোঝাতে লাগলো, দেখো, এই যে আমাদের মধ্যে যা কিছু হচ্ছে এটা সম্পূর্ণ বৈধ। বেশিরভাগ মেয়েরা এই সময়ে ঘাবড়ে যায়, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার স্বামী, আমার দ্বারা তুমি কোনো কষ্ট পাবে না। হয়তো আমার ঘাবড়ানো এবং কাঁপুনি দেখে ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমার কাঁপুনি আর ঘাবড়ানোর পিছনে অন্য কারণ ছিল। আমি এ ঘরে আসার আগেই 4টা ঘুমের ওষুধ খেয়ে এসেছিলাম, তাই আমার চোখে ধীরে ধীরে ঘুম আসতে লাগলো। দেখতে দেখতেই আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। শুধু আমার এটাই মনে আছে যে বিশাল আমাকে ধাক্কা দিচ্ছিল আর বলছিল, এই কি হয়েছে তোমার? এরপরই আমি পুরো ঘুমের দেশে হারিয়ে গিয়েছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার হাতে স্যালাইন আর আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমার বড় যা আমার মাথার পাশে বসেছিল, আর ননদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে, আর বিশাল ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিল। এসব দেখে আমি উঠে বসতে চাইলাম, কিন্তু আমার বড় যা বলতে লাগলো, শুয়ে থাকো, উঠো না। ডাক্তারও ঘরের মধ্যেই ছিল। তিনি আমার জ্ঞান ফিরতে দেখলে বলতে লাগলেন, স্যালাইন শেষ হলে বিশালকে চ্যানেল খুলে দিতে বলবেন। তারপরে তিনি আমাকে কিছু ঔষধ লিখে দিয়ে বললেন, এই ঔষধগুলো প্রতিদিন ঠিকঠাক সময়ে খাওয়াবেন। এরপরে ডাক্তার সেখান থেকে চলে গেলেন। আমার যা বললেন, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, এটা বলেই তিনিও ঘর থেকে বেরিয়ে গেল। আর তার পিছন পিছন আমার ননদও ঘর থেকে বেরিয়ে গেল। আমি বিশালের দিকে তাকিয়ে দেখলাম, ওর মুখে একটা অসন্তুষ্ট ভাব ফুটে রয়েছে। ও রাগের চোটে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 6টা বাজতে চলেছে। আমি এখনো নতুন বইয়ের কাপড়েই আছি, কিন্তু ও নিজের কাপড় বদলে নিয়েছে। ও আমার কাছে এসে আমার দিকে রেগে তাকাতে লাগলো আর বলতে লাগলো, এটা কি ধরনের তামাশা হলো? তুমি রাতে ঘুমের ওষুধ খেয়েছিলে কেন? আমি ওর দিক থেকে চোখ নিচু করে নিলাম। ও আরো বলতে লাগলো, তুমি কি পাগল? তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? আমি বললাম, আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমাকে ক্ষমা করে দাও। কেননা বাসর রাতের কথা আমার খুব ভয় করছিল। আমার কথা শুনে ও আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপরে বলল, তাই বলে এই কি তার সমাধান? তুমি সারা রাত আমাদের সবাইকে টেনশনে ফেলে রেখেছিলে। কোনো মেয়েই নিজের বাসর রাতের সময় ঘুমের ঔষধ খায় না। প্রতিটি মেয়েরই বাসর রাত নিয়ে কিছুটা ভয় থাকে, কেননা তারা একটা নতুন সম্পর্কের বাঁধনে বাঁধতে যাচ্ছে, আর স্বামীর সাথে সম্পর্ক অনেক গভীর হয়। কিন্তু কোনো মেয়েই ঘুমের ঔষধ খায় না। আমার স্যালাইন শেষ হয়ে গিয়েছিল। বিশাল আমার স্যালাইন খুলে দিয়ে আমাকে আদর করে বোঝাতে লাগলো আর বলতে লাগলো, এই রাতের জন্য আমি আমার চোখে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাকে কিছু সময় দেওয়া প্রয়োজন, যাতে তুমি এই সম্পর্কের জন্য সম্পূর্ণরূপে তৈরি হতে পারো। কেননা এই রাতের মতো ঘটনা আবার হোক আমি যা চাই না। এটা শুনে কিছু সময়ের জন্য আমি রিল্যাক্স হয়ে গেলাম। আমি এটাই তো চাইতাম। আমি চাইতাম ও যেন আমার কাছে না আসে, আমার সাথে কোনো সম্পর্ক তৈরি না করে। কেননা এর পেছনে একটা অনেক বড় কারণ ছিল। কিন্তু এটা কতদিন অবধি সম্ভব? হয়তো বিশাল আমাকে 4 দিন বা 1 সপ্তাহ বা সবচেয়ে বেশি হয়তো 1 মাসই দেবে। তারপরে কি হবে? ওর চোখে অস্থিরতা দেখে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে এই মানুষটির অস্থিরতাকে আমি থামাবো। ও আমার মুখের দিকে একভাবে দেখতে থাকলো, আর আমি চুপ করে বসে রইলাম। না আমার মনে কোনো স্বপ্ন ছিল, না আমার বিয়ের ইচ্ছা ছিল। এটা একটা জোর জবরদস্তির বন্ধন। যাই হোক, আমার সমস্ত ভয় ওই বেডশিট থেকেই এসেছিল, যেটা আমার জন্য মৃত্যুর পরোয়ানা ছিল। যদি রাতে আমি ঘুমের ওষুধ না খেয়ে থাকতাম তাহলে। বিশাল বলতে লাগলো, কত সুন্দর আর মাসুম তুমি। তোমাকে দেখে আমার মন কন্ট্রোলে থাকতে চায় না, কিন্তু তোমার ধ্যান তো আমাকে রাখতেই হবে, কেননা এটা আমার দায়িত্ব। এটা বলেই বিশাল এখান থেকে চলে গেল। আর কিছু সময় পরেই আমার বড় যা আমার জন্য দুধের গ্লাস নিয়ে এলো। আমাকে দুধ খাইয়ে তিনি আমাকে শুয়ে থাকতে বললেন। আমি চুপচাপ শুয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। আমার শ্বশুর বাড়িতে খুব বেশি লোক ছিল না। একটা ননদ ছিল, সেও বিবাহিত, আর আমার ভাসুর এবং যা, তারাও অন্য বাড়িতে আলাদা থাকতো। এখন শুধুমাত্র বিয়ের জন্য এই বাড়িতে এসেছে।
আমার বড় যা আর ননদের ব্যবহার আমার সাথে খুব ভালো ছিল। বিশাল 2-3 দিন আমাকে কিছুই বলল না, শুধুমাত্র আমাদের সম্পর্কের ব্যাপারে বলতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয়। এই 3 দিনে আমি এটা জেনে গেছি যে ও কারো ব্যবহার করা জিনিস ব্যবহার করতো না। ও বলতো আমি ঘৃণা করি সেই জিনিসকে যেটা অন্য কেউ ব্যবহার করেছে। একবার খাওয়ার সময় আমার ভাসুর বিশালের গ্লাস থেকে জল খেয়ে নিয়েছিল, আর সেই গ্লাসটা আবার বিশালের সামনে রেখে দিল, কিন্তু বিশাল সেই গ্লাসটা নিয়ে অন্য গ্লাস উঠিয়ে জল খেয়েছিল। একবার তো আমি ওর তোয়ালে ব্যবহার করে ফেলেছিলাম, তখন ও আমার উপর খুব রেগে গিয়েছিল আর বলেছিল কেউ আমার জিনিস ব্যবহার করলে সেটা আমাকে খুব রাগিয়ে দেয়, আমার ইউজ করা জিনিস একদমই পছন্দ না। আরো বলল প্লিজ আমার কোনো জিনিস ব্যবহার করবে না। এতে আমার খুব ইরিটেশন ফিল হয়। এক এক করে যত দিন পার হচ্ছিল আমার মনে ভয় তত বাড়ছিল, কেননা যে সত্যিটা আমি নিজের সাথে করে নিয়ে এসেছি সেটা এতটা ভয়ানক ছিল যে কোনো পুরুষই সেটা সহ্য করতে পারতো না। আর বিশালের অভ্যাসের কথা ভেবে আমার তো কান্না আসতে শুরু করতো, কেননা আবার যখন বিশাল আমাদের সম্পর্কের হক আদায় করতে চাইবে তখন আমি কি করব, এটা ভেবে আমার মন কেঁপে উঠতো। আমাদের বিয়ের পর 9 দিন কেটে গেছে। আমি বাড়ির কাজ খাবার বানাতে শুরু করে দিয়েছি। এখন তো আমার বড় যাও নিজের বাড়িতে চলে গেছে। সন্ধ্যাবেলা বিশাল নিজেই অফিস থেকে ফিরে এসে খাওয়ার সময় আমার দিকে একভাবে তাকিয়ে দেখছিল। খাওয়ার পরে আমি রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুচ্ছিলাম, এমন সময় ও আমার পিছনে এসে আমাকে বলতে লাগলো তুমি খুব কঠোর। 10 দিন পার হয়ে গেছে আমাদের বিয়ের, কিন্তু তোমার আমার দিকে কোনো খেয়ালই নেই যে তোমাকে ছাড়া আমি কিভাবে আছি। সে আমার কাছে এসে আমার হাত থেকে বাসন নিয়ে রাখতে রাখতে বলল ছাড়ো এসব, আমার সাথে ঘরে চলো। আমার হাত ধরে ও আমাকে ঘরে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দরজার ছিটকানি লাগিয়ে দিল, আর আমি ভয়ে ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমার হৃদয় ধুক ধুক বেড়ে গিয়েছিল, আমার দম বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছিল। আমার অবস্থা খারাপ হতে শুরু করে। আমাকে এতটা ভয় পেতে দেখে সে আমাকে বিছানায় বসিয়ে বলতে লাগলো আসলে তোমার সমস্যাটা কি? কোনো মেয়ে এরকম করে না যেমনটা তুমি করছো। এমনিতে তুমি ঠিকঠাকই আছো, বৌদির সাথেও ঠিকঠাক ভাবেই কথা বলতো, বাড়ির কাজও ঠিকঠাক ভাবে করো, সবকিছু ঠিকঠাক ভাবে করছো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। যখনই আমি তোমার কাছে আসার চেষ্টা করি তুমি খুব বাজেভাবে কাঁপতে শুরু করো। এইভাবে কতদিন চলবে? আমি বললাম আমার খুব ভয় করে। সে বলতে লাগলো আমি কি জন্য আছি, তোমার সমস্ত ভয় কাটিয়ে দেব, তোমাকে একটুও কষ্ট পেতে দেব না। এটা বলে ও আমার মুখের উপরে চুল নিচের হাত দিয়ে পিছনের দিকে করলো, তারপরে ধীরে ধীরে ও নিজের হাত দিয়ে আমার মুখে আদর করতে লাগলো। আমি চট করে ওর হাতের পিছনের দিকে করতে চাইলাম, কিন্তু ও এবার আমার হাত নিজের অন্য হাত দিয়ে ধরে রেখেছে। আরো বলতে লাগলো না, কোনোভাবেই আজকে তুমি আমাকে থামাবে না। আজকে যদি আমাকে জোর জবরদস্তিও করতে হয় তাহলেও আমি পিছপা হব না। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে, তোমার ভয়কে আমি আমার ভালোবাসা দিয়ে কাটিয়ে দেব। এটা বলে ও আমার চুল খুলে দিল, আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি নিজের চোখের জল অনেক কষ্টে আটকে রেখেছি। এর আগে ও আমার আরো বেশি কাছে আসতো। আমি আমার হাত ওর বুকের উপর রেখে ওকে কোনো রকমে থামিয়ে রেখেছি। আমি বললাম বিশাল প্লিজ আমাকে আর কিছুটা সময় দাও, কিন্তু ও বলতে লাগলো না, কোনোভাবেই না। ওর দুষ্টুমি ধীরে ধীরে বেড়েই চলেছিল। ওর গরম গরম নিঃশ্বাস আমার গাড়ির উপর পড়তে লাগলো। এরপরে হঠাৎই আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম বিশাল আমার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে আমার কিছু একটা হয়ে যাবে। আমার কথা শুনে ও বলতে লাগলো কি হয়ে যাবে তোমার? অজ্ঞান হয়ে যাবে তো? ঠিক আছে হয়ে যাও অজ্ঞান, কিন্তু অজ্ঞান ফেরার পরে আমি আবার তোমার সাথে এইসবই করব, যেটার অধিকার আমার আছে। আমি কান্না করতে লাগলাম আর ওকে নিজের থেকে দূরে করতে লাগলাম। আমার অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো, কিন্তু ও আমাকে ছাড়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। এখন ও আমার খুব কাছে চলে এসেছে, আমাকে নিজের বুকে জড়িয়ে ধরেছে। আমি কিছুই করতে পারছি না, আমি নিজেকে ওর হাতে সঁপে দিয়েছি। তারপরে যেন ওর কিছু একটা মনে পড়লো, আর হঠাৎ পিছনে সরে বলতে লাগলো সাদা চাদর বিছানোর কথা তো আমি ভুলেই গিয়েছি। ওই সাদা চাদর আমার জন্য মৃত্যুর পরোয়ানা ছিল। এর আগেও সাদা চাদর আনতে চলে যেত। আমি ওর হাত ধরে বললাম প্লিজ আমাকে ছেড়ে যেও না,
আমার খুব ভয় করছে। আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, কেমন অদ্ভুত মানুষ তুমি, আমার কাছে আসতেও ভয় পাও, আবার দূরে যাওয়াতেও তোমার ভয় লাগে। মাত্র 1 মিনিট, আমি এখনই আসছি, শুধু সাদা চাদরটা নিয়েই চলে আসবো। এটা বলেই ও আমার হাত নিজের হাত থেকে আলাদা করে দাঁড়িয়ে পড়লো আর আলমারিতে সাদা চাদর খুঁজতে লাগলো। কিন্তু সেই চাদর তো আমি আগেই লুকিয়ে ফেলেছিলাম। অনেক সময় ধরে ও সেই চাদর খুঁজতে থাকলো, কিন্তু যখন পেল না তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলমারি বন্ধ করে ফিরে এসে শুয়ে পড়লো আর বলতে লাগলো, সাদা চাদর আজকে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে। কি জানি বৌদি ওই চাদর কোথায় রেখে গেছে। এটা শুনে আমি চুপ করে গেলাম। তারপরে ও আবার বলতে লাগলো, তুমি আমার অভ্যাস তো এতদিনে ভালোভাবেই বুঝতে পেরেছো। আমার এটা বলতে ভালো তো লাগছে না, তবুও আজকালকার যে যুগ তাতে সাবধান থাকা জরুরি। আমি চাই না আমার ভাগ্য এমন মেয়ে জুটুক যে আগেই নিজের ইজ্জত নষ্ট করে এসেছে। এটা বলেই ও ঘরের লাইট বন্ধ করে দিল আর ঘুমিয়ে পড়ল। আর আমার তো যেন মনে হলো আমার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেছি ঘুমিয়ে পড়তে, কিন্তু কোনোভাবেই ঘুম আসলো না। পরের দিন বিশাল আমাকে বলতে লাগলো যে ওর এক বন্ধু বাইরের দেশে গিয়েছিল, 2 দিন আগেই দেশে ফিরেছে। সে যখন জানতে পেরেছে যে আমার বিয়ে হয়ে গেছে, তখন সে আমার কাছে বিয়ের পার্টি চায়। এটা বলে বিশাল হাসতে লাগলো। এরপরে বিশাল আরো বলতে লাগলো, আমি ওকে আজকে চা খেতে নিমন্ত্রণ করেছি, তুমি চায়ের সাথে অন্য কিছু মুখরোচক খাবার বানিয়ে রেখো। আমি বললাম ঠিক আছে। সন্ধ্যাবেলা বিশালের বন্ধু এসে গেল। আমি রান্নাঘরে সবকিছু রেডি করে রেখেছিলাম। বিশাল রান্নাঘরে এসে বন্ধুর জন্য চা এবং নাস্তা নিয়ে টেবিলের উপর রাখলো। এরপরে আবার ফিরে এসে বিশাল আমাকে বলল, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, আমি কেন কোনো অপরিচিত লোকের সাথে দেখা করব? ও বলতে লাগলো, ও আমার খুব ভালো বন্ধু, তাই তোমার ওকে অপর লোক বলার দরকার নেই, ও খুব ভালো ছেলে। এটা বলেই বিশাল আমার হাত ধরে আমাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলো। কিন্তু ড্রয়িং রুমে ঢোকার আগেই ওর বন্ধুর উপর আমার নজর পড়ে যায়। কিন্তু ওর বন্ধুকে দেখে আমার হুঁশ উড়ে গেল। যেন মনে হচ্ছিল আমার চোখের সামনে পুরো পৃথিবী ঘুরছে। আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। তাই আমি সেখানেই বসে পড়লাম। বিশাল বলতে লাগলো, কি হলো, বসে পড়লে কেন? চলো একবার আমার বন্ধুর সাথে দেখা করে নাও, ও তোমাকে দেখতে চায়। আমি বললাম, বিশাল, কেন জানি না আমার মাথা ঘুরছে, আমি কিছু সময় ঘরে গিয়ে আরাম করতে চাই। আমার অবস্থা দেখে বিশাল ভয় পেয়ে গেল। আর আমার ভয়ের একমাত্র কারণ তো ওই লোকটাই ছিল, যে বিশালের বন্ধুরূপে ড্রয়িং রুমে বসে আছে। এটা সেই নিষ্ঠুর সত্য যা আমি ভুলে যেতে চাইতাম, কিন্তু আমার ভাগ্য হয়তো আমাকে ভুলতে দিতে চাইছিল না। তার সাথে আমার প্রথম দেখা একটা শপিং মলে হয়েছিল। আমরা দুজনে একই নিউ ইয়ার কার্ড নিতে চাইছিলাম, আর ভাগ্যক্রমে সেই কার্ড একটাই ছিল, যেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও হয়। সেই নিউ ইয়ার কার্ডটা এমনই ছিল যেটা আমাদের দুজনেরই পছন্দ হয়। এই রকম কার্ড আর ওই মলে ছিল না। আমরা দুজনে এই কার্ডটা নিয়ে ঝগড়া করতে লাগলাম। কিছু সময় পরে সে আমাকে সেই কার্ডটা দিয়ে দেয়, কিন্তু সেই কার্ডে সে কখন যেন নিজের নাম এবং নম্বর লিখে দিয়েছিল। যখন আমি বাড়িতে এসে সেই কার্ডটা খুলে দেখি, তখন তাতে ওর নাম এবং ফোন নম্বর লেখা ছিল। ও একটা সুন্দর এবং হ্যান্ডসাম যুবক, কিন্তু আমার তার উপর খুব রাগ হয়েছিল, কারণ এখন এই কার্ডটা আমার কোনো কাজেরই না। এই কার্ডটা আমি আমার বন্ধুকে দিতেও পারবো না, কারণ কার্ডের উপর তার নাম এবং ফোন নম্বর লেখা ছিল। আমি রাগের চোটে সেই নাম্বারে ফোন করলাম আর ওকে বকতে লাগলাম যে তুমি নিজের নাম্বার এই কার্ডের উপর কেন লিখেছো? এখন এই কার্ডটা দিয়ে আমি কি করব? যাই হোক, এখান থেকেই আমাদের কথা বলা সিলসিলা চলতে শুরু করে, যেটা বাড়তে বাড়তে অনেক দূর অবধি চলে যায়। আর আমি রতনের প্রেমে পড়ে যাই। ও ও আমাকে এইরকম ভালোবাসতো। প্রথম প্রথম তো আমাদের মধ্যে শুধু কথাবার্তা হতো, কিন্তু ধীরে ধীরে ও আমার প্রশংসা করতে লাগলো। ও বলতো যে প্রথম নজরেই তোমাকে আমার খুব ভালো লেগে যায়, আর জেনে শুনেই আমি তোমার সাথে ঝগড়া শুরু করেছিলাম। আমার ওই কার্ডের উপর কোনো ইন্টারেস্ট ছিল না। আমি চাইলে অন্য কার্ডও নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার ইন্টারেস্ট তো তুমি ছিলে। সেই কারণেই আমি নিজের নম্বর ওই কার্ডে লিখে দিয়েছিলাম। প্রথমে তো আমার ইচ্ছা ওর সাথে শুধুমাত্র বন্ধুত্ব করার ছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল। 6 মাসের মধ্যেই আমাদের অবস্থা এমন হলো যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না।
এখন আমাদের মধ্যে কোনো কথাতেই কোনো বাধা ছিল না। আমরা একে অপরের সাথে সেই সব কথাও শেয়ার করতে লাগলাম যেগুলো কারো সাথে শেয়ার করা উচিত নয়। শয়তান যখন মানুষের উপর চড়ে থাকে তখন তার জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে যায়। আমাদের সাথেও সেই রকমই হয়েছিল। ধীরে ধীরে আমি ওর প্রেমে ভেসে যেতে থাকি আর আমার নিজের রাস্তা থেকে বেজ্জতি হতে শুরু করে। হয়তো সেই বয়সটাও সেরকমই ছিল। সেই সময় আমি কলেজে পড়তাম। আমার বয়স 18 বছর। এটা সেই বয়স যেই বয়সে মেয়েরা খুব তাড়াতাড়ি নিজের রাস্তা হারিয়ে ফেলে। একবার আমাকে রতন বাইরে দেখা করতে ডাকে। আমার নিজেরও এমন অবস্থা ছিল যে এখন শুধু ফোনে কথা বলে মন ভরতো না। আমি একবার দেখা করতে চাইতাম, তাই আমি ওর সাথে দেখা করতে চলে গেলাম। একে অপরকে দেখে আমাদের আবেগ উতলে উঠল আর আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম। এখন এই দেখা সাক্ষাতের সিলসিলা চলতে লাগলো আর একবার সেই সমস্ত কিছু হয়ে গেল যেটা হওয়া কোনোভাবেই উচিত ছিল না। সেই সময় তো আমি বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হতাম, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল রতনের সঙ্গে দেখা করা। প্রথমবার আমরা একটা ক্যাফেতে দেখা করেছিলাম। একে অপরকে দেখে আমাদের মন ভরতো না। আমরা একে অপরে আরো বেশি কাছে আসতে চাইতাম। একবার তো রতনকে এটাও বলতে চাইতাম যে ও কেন নিজের জন্য আমার বাড়িতে সম্বন্ধ পাঠায় না। একবার ও আমাকে ওর এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গেল, যদিও সেখানে গিয়ে আমার কিছুটা টেনশন হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমার টেনশন কমে গেল। সেদিন রতন আমাকে বলেছিল আমি আমার বড় দাদার কাছে ইতালি যাচ্ছি, 3 বছর পর ফিরে আসব, তারপরে তোমাকে বিয়ে করে নেব। এই 3 বছরে আমি নিজের পায়ে দাঁড়িয়েও যেতে পারবো। তখন তোমার বাড়ির লোক এই সম্বন্ধের জন্য না বলতে পারবে না। রতনের কথা শুনে আমার চোখে জল এসেছিল। আমি বললাম, রতন, আমি এই 3 বছর তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমাকে ছাড়া তো আমি মরেই যাব। চোখ পুরো ভিজে উঠেছিল। বুঝতেই পারিনি কখন কান্না করতে করতে আমি ওর কাছে চলে এসেছিলাম। কাঁদতে কাঁদতে আমি ওর কাঁধে আমার মাথা রেখেছিলাম। আমাদের দুজনেরই মিলন প্রথমবার ছিল। রতনের জীবনও আমার আগে কোনো মেয়ে এতটা কাছে আসেনি, আর না তো আমার জীবনে কোনো ছেলে এসেছিল। ও আমাকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, তুমি টেনশন করো না, এখন আমার কাছে কোনো চাকরি নেই, আর তোমার বাবা মাও বেকার ছেলের হাতে তোমাকে তুলে দেবে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলাম। বুঝতেই পারিনি কখন রতনের মধ্যে উত্তেজনা চড়তে শুরু করেছিল, আর ও ধীরে ধীরে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরতে লাগলো। ও বলতে লাগলো, তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে মনে রাখার মতো একটা স্মৃতি দিয়ে যাও, যাতে ওখানে গিয়ে যখনই আমার মন খারাপ হবে তখন এই সুন্দর সময়ের কথা মনে করে হৃদয়ে শান্তি পাবে। ওর মুখে এ কথা শুনে আমি একদম ঘাবড়ে গিয়ে রতনের থেকে পিছনে সরে এসেছিলাম। আমি না করছিলাম, কিন্তু ওর ভালোবাসার সামনে আমিও বেবশ হয়ে গিয়েছিলাম, তাই আমি ওকে খুব বেশি নিষেধ করতে পারিনি। ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি হতে লাগলাম। আমিও নিজেও জানতাম না এই সাক্ষাৎ আমার জীবনের দাগ হয়ে যাবে। যতক্ষণে আবেগের ঝড় শান্ত হলো ততক্ষণে আমি নিজের সবকিছু হারিয়ে বসেছি। আমি কান্না করেই যাচ্ছিলাম। ও শার্ট পরতে পরতে বলতে লাগলো, আমি তোমাকে কখনোই ধোকা দেব না। আমি বললাম, আমার খুব ভয় করছে, যদি দেরি হয়ে যায় তাহলে আমার কি হবে? ও বলতে লাগলো, তোমার কিছুই হবে না, ব্যাস তুমি শুধু কাউকে বিয়ে করো না আর আমার অপেক্ষা করো। এটা বলে ও চলে গিয়েছিল। বিদেশে যাওয়ার পরে প্রথম প্রথম ও আমার সাথে ফোনে অনেক কথা বলতো, কিন্তু তারপরে হঠাৎ ওর ফোন আসাও বন্ধ হয়ে গেল। আমি ফোন করলেও ওর ফোন বন্ধ থাকতো। যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। 4 বছর অবধি আমি ওর অপেক্ষা করেছি, কিন্তু ও ফিরে আসেনি। আমার বয়স 22 বছর হয়ে গেল। আমার সম্বন্ধ আসতে শুরু করে। আমি মা বাবাকে বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করে কাটিয়ে দিতাম, কিন্তু এখন যখন বিশাল চাদর বিছালো তখন আমাকে অদ্ভুত একটা ভয় ঘিরে ধরে। কারণ বিশাল এটা জেনে যেত যে আমি পবিত্র নই। আর এখন তো রতন আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ও কেন এসেছে? যখন 4 বছরে ফিরে আসেনি তখন এখন কেন আমার জীবন বরবাদ করার জন্য এসে পড়েছে? আমি তো আগে থেকেই খুব সমস্যায় আমার জীবন কাটাচ্ছিলাম। আমার স্বামী আমাকে সাদা চাদর ছাড়া নিজের করে নিতে রাজি ছিল না। তার আমার পবিত্রতায় প্রমাণ চাই, যেটা আমি আগেই হারিয়ে ফেলেছি। সন্ধ্যা থেকেই রাত হয়ে গেল। বিশাল ঘরে এসে যখন আমাকে কান্না করতে দেখলো তখন কান্নার কারণ জিজ্ঞাসা করলো। আমি বললাম, আমার মাথা খুব ব্যথা করছে।
তখন ও বলতে লাগলো, চলো ডাক্তারের কাছে যাই। আমি না করে দিয়ে বললাম, আমি ট্যাবলেট খেয়ে নেব, কিছু সময় পরে ঠিক হয়ে যাবে। ও বলতে লাগলো, রতন আমার খুব ভালো বন্ধু, আমি চাইছিলাম তুমিও আমাদের সাথে বসে গল্প করো। তারপর বিশাল বলতে লাগলো, জানো আমার বন্ধুর সাথে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি বললাম, কি হয়েছে? বিশাল বলল, ওর একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল, কিন্তু সেই মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে। ও তো সেই মেয়েটার জন্যই বিদেশ অবধি গিয়েছিল, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেই মেয়েটার বিয়ে করতে পারে, কিন্তু সেই মেয়েটাই ওকে ধোঁকা দিয়ে দিল। ও বিদেশে গেলে ওখানে ওর অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে ওর একটা পাও খারাপ হয়ে যায়। ও এখনো একটা লাঠির সাহায্য হাঁটাচলা করে। এই অ্যাক্সিডেন্টের সময় ওর মোবাইল হারিয়ে যায়, যেটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই ওই মেয়েটির সঙ্গে আর কথাও বলতে পারেনি। যে কোম্পানিতে ও চাকরি পেয়েছিল তারাই ওর চিকিৎসা করে, কিন্তু ওকে 4 বছর দেশে না ফেরার শর্ত দেয়। তাই ঠিক হওয়ার পরেও 4 বছর দেশে ফিরতে পারেনি। সেই মেয়েটার সাথে চাইলেও ও কথা বলতে পারেনি, কেননা মেয়েটির ফোন নাম্বার ওর সেই ফোনেই ছিল, যেটা ও অ্যাক্সিডেন্টের সময় হারিয়ে ফেলে। যখন ফিরে আসে তখন জানতে পারে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে। মেয়েটি ওকে খুব বড় ধোঁকা দিয়েছে, ওর জন্য অপেক্ষা অবধি করেনি। ব্যাস এই কথাটা বলার জন্যই ও এসেছিল। বিশাল আরো বলতে লাগলো, তুমি জানো আমি বিয়ের রাতে সাদা চাদর কেন বিছাতে চাইতাম? আমি জিজ্ঞেস করলাম, কেন? তখন ও বলতে লাগলো, ওই মেয়েটা ভালোবাসার সময় রতনের সাথে সমস্ত বাধা অতিক্রম করে ফেলেছিল, আর তারপরে অন্য কাউকে বিয়ে করে খুশি খুশি নিজের জীবন কাটাচ্ছে। ও নিজের স্বামীকেও ধোঁকা দিয়েছে। এরকম অনেক মেয়ের ব্যাপারে আমি শুনেছি, তারা বিয়ের আগে এইসব করে, আর তাদের স্বামীরা জানতেও পারে না তার সাথে জীবন কাটানোর মেয়েটি পবিত্র আছে না নিজের পবিত্রতা আগেই নষ্ট করে ফেলেছে। আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারলাম না। আমি বিশালের কাছে এসে কান্না করতে লাগলাম। বিশাল জিজ্ঞাসা করলো, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমি তার সামনে হাত জোর করে বললাম, বিশাল আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি তোমাকে মিথ্যা বলে জীবন কাটাতে পারবো না। আমি বিশালকে সবকিছু সত্যি সত্যি বলে দিলাম। আমার কথা শুনে বিশাল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওকে বললাম, আমি তোমার যোগ্য না। আমি রতনকে ভালোবাসতাম, কিন্তু জানি না কিভাবে আমি এই পাপ করে ফেলেছিলাম। আমি 4 বছর অবধি ওর অপেক্ষা করেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানতাম না যে ওর সাথে এই দুর্ঘটনা হয়েছে। আর বিয়ের পরে আমার এটাই ভয় ছিল যে তুমি জেনে যাবে যে আমি পবিত্র নই, আর আমাকে বাড়ি থেকে বের করে ডিভোর্স দিয়ে দেবে। সেই কারণেই আমি চাইতাম না যে তুমি আমার কাছে আসো। আমি তোমাকে সত্যিটা বলতে চাইতাম, কিন্তু তোমার অভ্যাস দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি যেহেতু ইউজ করা জিনিস দ্বিতীয়বার ইউজ করো না, তাই তুমি কিভাবে আমাকে নিজের করে নিতে পারবে? কিন্তু আজকে আমি তোমাকে আমার সমস্ত কথা বলে দিয়েছি। চাইলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর চাইলে আমাকে শাস্তিও দিতে পারো। আমার কথা শুনে বিশালের চোখে রাগের চোটে লাল হয়ে গেল। ও বলতে লাগলো, এটা কি রকম ভালোবাসা যাতে তুমি তোমার ইজ্জত নষ্ট করে ফেললে? তারপরে আরো বলতে লাগলো, ভালোবাসা আর সম্মান একসাথে মেয়েকে একমাত্র তার স্বামী দিতে পারে, কোনো পরপুরুষ কখনোই হয় না। আমার রতনের এই কথাটা খারাপ লেগেছিল যে ও ভালোবাসার নামে একটা মেয়ের ইজ্জত নিয়ে নিয়েছে, আর আমি সব সময় ওকে এই কথাটা নিয়ে কথা শোনাতাম, কেননা এই ব্যাপারটা একদমই ঠিক না। বিয়ের 7 পাক নেওয়ার পরে তোমার প্রতি আমার ভালোবাসা ন্যাচারালি বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, আমি মানছি আমি ইউজ করা জিনিস পছন্দ করি না, কিন্তু তুমি আমার বউ। স্বামী স্ত্রী একে অপরের পর্দা, আর পর্দা মানুষের শরীরকে লুকিয়ে রাখার সঙ্গে সঙ্গে তার দোষ ত্রুটিগুলোকেও লুকিয়ে রাখে। তাই এটা আমার দায়িত্ব ছিল যে আমি তোমার এই ত্রুটি ও লুকিয়ে রাখবো। এটা বলেই বিশাল আমার হাত ধরেছিল, আর আমি একেবারে পাথরের মতো স্থির হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে বিশালের মনও এতটা বিশাল হতে পারে। মাত্র 1 মিনিটের মধ্যেই আমার মনে বিশালের প্রতি ভালোবাসা রতনের চেয়ে কয়েক গুণ বেড়ে গেল। বিশাল আমাকে ক্ষমা করে দিয়েছিল, আর ও রতনের সাথেও বন্ধুত্ব শেষ করে দিয়েছিল। এরপরে রতন আর কখনোই আমাদের বাড়িতে আসেনি, না কখনো বিশাল ওর সাথে এই বিষয়ে আলোচনা করেছিল। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, আমাদের একটা খুব সুন্দর ছেলেও হয়েছে। বিশাল কখনো আমার অতীত নিয়ে আমাকে কথা শোনায়নি। আর আমার তো অবস্থা এমন
যে আমি বিশালের প্রেমে পাগল হয়ে আছি। ওর মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ আমার কাছে হুকুমের মতো। সত্যিকারের ভালোবাসা সেটাই, যেটা নিজের স্বামীর সঙ্গে করা হয়, কেননা সে আপনাকে ভালোবাসার সাথে সাথে আশ্রয়ও দেয়। অন্য ভালোবাসার মতো ভালোবাসার বদলে ইজ্জত চায় না। ভগবানের জন্য পরপুরুষকে না, নিজের স্বামীকে ভালোবাসুন। পরপুরুষের চারটা ভালোবাসার কথা শুনে নিজের মান ইজ্জতকে জুয়ায় লাগাবেন না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।